ঘুটঘুটে অন্ধকার চারপাশে, কোনো কাকপক্ষীর শব্দ হচ্ছে না। রাতের আধারে ছেয়ে যাওয়া শহরটা একটু বেশি অন্যরকম। হঠাৎ করে তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে গেল কারো। যন্ত্রণাটি হচ্ছে মাথায়। একটি খারাপ স্বপ্ন মানুষের হৃদয়ে অস্থিরতা সৃষ্টির যোগান দেয়। হুট করে উঠে বসে প্রিয়ন্তী। সে একটি বাজে স্বপ্ন দেখেছে। কিছু সময় আগে বৃষ্টি হওয়া পরিবেশটা কিছুটা ঠান্ডা হয়ে আছে। এর মাঝেও প্রিয়ন্তী ঘামছে। মাথার তালু ভীষণ গরম হয়ে আছে। দুহাত দিয়ে গলায় হালকা চেপে ধরল। ঘামে জবজবে শরীর হয়ে গেছে। কপালের পাশে ঘাম অঝরে পড়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। এত বাজে স্বপ্ন আগে কখনো দেখেনি সে। এই প্রথম এরকম স্বপ্ন দেখে অস্থির অস্থির লাগছে। হাত পা যেন ভেঙে আসে। প্রিয়ন্তীর হাত বাড়ালো তার পাশে শুয়ে থাকা মানুষটির দিকে। মানুষটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। প্রিয়ন্তীর গরম হাত লোকটির উপর রাখতেই কেমন নড়ে উঠল। ঘুম ছুটে গেল তার। তাড়াহুড়ো করে বসতেই দেখল প্রিয়ন্তী বিধ্বস্ত রূপটি। প্রিয়ন্তী বড় অস্থির কণ্ঠে বলল, আমার খারাপ লাগছে, নিঃশ্বাস নিতে পারি না ভালো করে, কেমন দম বন্ধ বন্ধ লাগছে। নিশাত প্রিয়ন্তীর গালে হাত দিল। শরীরটা কিছুটা গরম, তবে জ্বর নেই। মাঝরাতে প্রিয়ন্তীর শরীর খারাপ। এক অজানা দুশ্চিন্তা গ্রাস করে ফেলেছে তাকে। মেয়েটির কপালের পাশে ঘাম, চোখ মুখে দুর্বলতার ছাপ। কি হয়েছে? কি হয়েছে আপনার? বলুন আমায়, কেন খারাপ লাগছে? প্রিয়ন্তী মাথা নাড়ল। তার শরীর খারাপের মানে সে নিজেই জানে না। কেমন হাঁসফাঁস করতে লাগলো। নিশাতের চিন্তার কারণ বেড়ে যাচ্ছে। 2-1 ঘন্টা আগেও প্রিয়ন্তী ভালো ছিল। হঠাৎ এভাবে অসুস্থ হবার কারণ মাথায় আসলো না। আমি পানি খাবো। নিশাতের পাশের টেবিলেই প্রিয়ন্তীর রাতে পানি এনে রেখেছিল। সেখান থেকে 1 গ্লাস পানিই দেয়। ধকধক করে পানি খেয়ে কিছু সময় চোখ বন্ধ করে রাখে প্রিয়ন্তী। পাশে থাকা পুরুষটি বুঝতে নিশ্চয়ই পারছে কতটা দ্রুত তার হৃদস্পন্দন চলছে। চারদিক চুপচাপ, কারো গলার আওয়াজ ভেসে আসছে না। নিঝুম রাতে হালকা পায়ের আওয়াজও যেন মাটি শুনে ফেলে। সেখানে নিশ্চুপ দুটো দম্পতির মাঝে একজনের হৃদস্পন্দনের শব্দ অন্যজন উপলব্ধি করতে পারল। নিশাত খানিকটা প্রিয়ন্তীর দিকে চেপে বসে, হাতের এপিঠ দিয়ে মেয়েটির ঘাম মুছে দেয়। কি হয়েছে বলুন? আই থিঙ্ক বললে হয়তো আপনার অস্বস্তি কমবে। প্রিয়ন্তী মাথা নাড়ল। সে বলবে না। এই কথা কীভাবে বলবে সে? তার জীবনে দুটো পুরুষকে নিয়ে এমন স্বপ্ন দেখেছে। ভাবতেই যেন ভয় জড়সড় হয়ে যায় মুখখানা। কোনো মতেই সহ্য করতে পারছে না। পাশের বালিশ মুঠো করে ধরে আছে। এখনও চোখ বন্ধ প্রিয়ন্তীর। মাথায় উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘুরছে শুধু। কিছুই নজর এড়ায়নি নিশাদের। মন দিয়ে তাকালো প্রিয়ন্তীর ওপর। সে বুঝে গিয়েছে কেন প্রিয়ন্তী এরকম আচরণ করছে। নিউরোলজিস্ট হয়ে যদি তার বইয়ের এমন অস্থিরতার কারণ খুঁজে না বের করতে পারে, তাহলে সমাজে মুখ দেখানো বাকি থাকবে না। নিশাদ প্রিয়ন্তীর সম্মুখে এসে জিজ্ঞেস করলো, খারাপ স্বপ্ন দেখেছেন নিশ্চয়ই? প্রিয়ন্তী ভীষণ অবাক হলো। অবশেষে নিশাদ ধরেই ফেললো। চোখের কার্নিশের সাথে সাথে কিছু নুনাঞ্জন চলে আসে, যেন দুম করে পড়ে যাবে। তাও নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা চালাচ্ছে প্রিয়ন্তী। শেষ রক্ষা হলো না। নিশাদের সামনে ফুঁপিয়ে কেঁদে দিল সে। নিশাদ অবাক হয়। প্রিয়ন্তী কাঁদছে। আবারও সেই কান্না। আনান রহমানের থেকে জেনেছে প্রিয়ন্তী খুব কমই কেঁদেছে ছোটবেলায়। বড় হয়ে তো একদমই কাঁদেনি। অথচ বিয়ের পর মেয়েটি বারংবার কেঁদেই চলেছে। এক সময় প্রিয়ন্তীর কান্না দেখে নিশাদের বিরক্ত লাগলেও পরক্ষণে মনে হলো নিশাদ হচ্ছে প্রিয়ন্তীর স্বামী। বউ যখন কাঁদবে তখন প্রতিটি স্বামীর উচিত বউকে বুকে জড়িয়ে নেওয়া, নানান কথা বলে সান্ত্বনা দেওয়া। কিন্তু জড়িয়ে ধরা কিংবা সামান্য ছোঁয়ায়ও তো অধিকার প্রিয়ন্তী দেয়নি। আর নিশাদও অতটাও কাপুরুষ নয় যে স্ত্রীকে ছোঁয়ার জন্য সারাক্ষণ তার পেছনে লেগে থাকবে। প্রিয়ন্তী তার শখের নারী, বড্ড যত্নের। তা বুঝতে না দিলেও কখনো প্রিয়ন্তীর থেকে অনুমতি না নেওয়া ছাড়া তাকে ছুঁবে না প্রতিজ্ঞা করেছিল নিশাদ। তাই হলো। নিশাদ কথা রাখলো, তবে সান্ত্বনা দেওয়ার জন্য চুলে হাত রাখলো। প্রিয়ন্তী বাচ্চা নয় যে স্বামীকে জড়িয়ে ধরতে পারবে না। নিশাদ সময় নিচ্ছে তাকে। এর মাঝেই তার প্রিয়ন্তীর ভালোবাসা গাঢ় হোক। নিশাদ স্মিত হাসলো। স্বপ্ন সত্যি হয় না প্রিয়ন্তী? অযথা কাঁদবেন না। আপনি কি বাচ্চা মেয়ে? সামান্য স্বপ্ন নিয়ে এরকম করছেন? সামান্য স্বপ্ন? এটা কি সামান্য ছিল? যেখানে প্রিয়ন্তীর জীবনে মূল্যবান দুটো পুরুষকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, সেটা মোটেও সামান্য নয়। হয়তো নিশাদের সঙ্গে এরকম হয়নি দেখে বুঝতে পারছে না, তাই সামান্য বলে উপহাস করছে। প্রিয়ন্তীর বয়স হয়তো 21-22-এর কাছাকাছি, কিন্তু তার হৃদয় এখনও বাচ্চা সুলভ। এটা কি বলছে না নিশাদ? প্রিয়ন্তীর নাক টানলো, চোখের পানি মুছলো। নিশাদ উঠে দাঁড়াতেই কেমন ফট করে কেঁপে উঠল প্রিয়ন্তীর হৃদয়। চোখগুলো বড় হয়ে গেল। আপাদমস্তক প্রশ্ন করে বসলো, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? নিশাদ কিছু বলবে তার আগেই প্রিয়ন্তী উঠে জাপটে ধরল নিশাদকে। আচমকা এরূপ কাণ্ড। দুকদম পিছিয়েও গেল সে। প্রিয়ন্তী জড়িয়ে ধরেছে। সে কি স্বপ্ন দেখছে নাকি সন্দেহ?
সম্পূর্ণ মেয়েলি সত্তা একদম মিশে গেল শক্তপোক্ত পুরুষের শরীরে। সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলো হৃদয়ে লুটিয়ে পড়ছে। যেখানে প্রিয়ন্তী আরামে সে জড়িয়ে ধরে আছে, সেখানে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম নিষাদের। পরপর চোখ ঝাপটাচ্ছে, এমন শক্তভাবে ধরেছে একে কোনো মতেই ছাড়ানো যাবে না। আর নিষাদ ছাড়াতে চাচ্ছেও না। মেয়েটি মিশে থাকুক তার সর্বাঙ্গে। নিষাদ কাঁপা কাঁপা হাতে পিঠে হাত রাখলো। হঠাৎ মনে হলো তার কেমন জানি অস্থির লাগছে। তবে কি প্রিয়ন্তীর মতো তারও এরকম লাগছে? বুঝতে পারল না। মিনিট পাঁচেকের মতো জড়িয়ে ধরে থাকলো প্রিয়ন্তী। মাঝে মাঝে ভেসে আসে মেয়েটির কান্নার শব্দ। নিষাদ কিছু বলল না, এমনকি তখনকার মতো সান্ত্বনাও দিল না। শুধু অনুভব করলো মেয়েটির উপস্থিতি। প্রিয়ন্তী ছেড়ে দিল নিষাদকে। অপ্রস্তুত হয়ে তাকালো নিষাদের দিকে। এটা কি করে ফেললো সে? অতিরিক্ত আবেগের বশে কাজটি করে ফেলেছে। এখন তো লজ্জায় মাথা তুলে তাকাতেও চাচ্ছে না। নিষাদ গলা ছেড়ে বলল, ওয়াশরুমে যাচ্ছিলাম ম্যাডাম। এত রাতে বউকে রেখে বাইরে যাবার মতো দুঃসাহস দেখানোর মতো বিন্দু মাত্র সাহস আমার নেই, বিশ্বাস করুন। বলে ঠোঁট টিপে হাসলো নিষাদ। প্রিয়ন্তী লজ্জায় নুয়ে পড়েছে। দ্রুত খাটে এসে বসে সে। এক কোণে মাথা নিচু করে অধর কামড়ে নিজেকে হাজারখানে গালি দিল। এর ফাঁকে নিষাদ ওয়াশরুম থেকে বেরিয়েও আসলো। প্রিয়ন্তীর একই রূপ দেখে ভরকালো। সামান্য জড়িয়ে ধরা নিয়ে এত ভাবনা চিন্তা। এরকম জানলে নিষাদ আগে জড়িয়ে ধরে সব ভাবনা চিন্তা চুকিয়ে দিত। অন্যদিক দিয়ে গিয়ে নিষাদ ছুঁয়ে বলল, প্রিয়ন্তীর কোনো হেলদোল নেই দেখে বলল, সারা রাত এভাবে লজ্জা পাবেন নাকি ঘুমাবেন? অর্ধেক রাত পার হয়ে গিয়েছে, বাকি রাতটুকু কি লজ্জা পেতে পেতে শেষ করার পরিকল্পনা করছেন? প্রিয়ন্তী শ্বাস ছাড়ল। আপাতত তার মন একদিকে। বাবাকে একটু দেখে আসলে বড্ড শান্তি লাগতো। কিন্তু এই কথা বলবে কিভাবে নিষাদকে, সেটা ভাবছে প্রিয়ন্তী। বাবার বিষয় বাদ দিয়ে বলে উঠল, বাবাকে একটু দেখে আসবো, আমার সাথে আসবেন প্লিজ? নিষাদ আর এক মুহূর্ত দেরি করলো না, উঠে বসলো। পাশ থেকে ফোন নিয়ে পকেটে পড়লো। প্রিয়ন্তীর একটি কথাও নিষাদ ফেলতে পারবে না। আর সেখানে এত রাতে নরম স্বরের বইয়ের এরকম আমদার কিভাবে ফেলে দেবে? নিষাদ সামনে হাঁটছে আর হ্যাঁ প্রিয়ন্তী। বাবাকে ঘুমন্ত অবস্থা দেখে শান্তি লাগলো তার। আজ যদি না এসে দেখে যেত তাহলে সারা রাত ছটফট করিয়ে কাটিয়ে দিত। আবারও রুমে আসার জন্য পা বাড়ায় দুজন। হঠাৎ পা থেমে গেল নিষাদের। সহসা প্রিয়ন্তীরও হাঁটা বন্ধ হলো। কৌতূহল নিয়ে মাথা তুলে তাকালো। এর মাঝে নিষাদের সামনে এসে বলল, মাঝে মধ্যে হুট করে এসে জড়িয়ে ধরতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তার চেয়ে বড় কথা আমার ভীষণ ভালো লেগেছে। প্রিয়ন্তী হতভম্ব। তার আর পা চলল না সামনের দিকে, দাঁড়িয়ে থাকলো সে জায়গায়। অথচ কথাটি বলে ভাবলে সে নিষাদ হেঁটে চলে যাচ্ছে। সকাল 7টায় প্রিয়ন্তীর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ছুটে। আজ আনান রহমান ও নিষাদ হাসপাতালে যাবে, তাই প্রিয়ন্তী তাদের জন্য নাস্তা বানাবে। মিলিকে একবার দেখে গেল সে। মিলি ঘুমাচ্ছে, তাই ডাকেনি। একা একা নাস্তা বানাতে হিমশিম খাচ্ছিল। কি বানাবে সেটা নিয়েই ভাবলো অনেকক্ষণ। আর সময় নাস্তা বানানোর সময় মিলি পাশে থাকতো, আজ তাও নেই। একা হাতে সব করছে প্রিয়ন্তী। সব কিছু তৈরি করতে করতে অনেকটা সময় লেগে যায়। এর মাঝে মিলি উঠে আসে, এসে মন খারাপ করে বলে, আমায় ডাকোনি কেন আপু? তুমি একা হাতে সব করেছো, ডাকলে তো একটু তোমার কাছে সাহায্য করে দিতে পারতাম। প্রিয়ন্তী ঘুরলো পেছনে, মুচকি হেসে বলল, এদিকটায় আয়। মিলি এসে প্রিয়ন্তীর পাশে দাঁড়ালো। প্রিয়ন্তী এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, একটা সুন্দর মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তার এই ঘুম কি আমি ভাঙতে পারি বল? আর তুই তো অনেক করিস আমাদের জন্য। আমি এ বাড়িতে যখন থাকবো তখন তোর ছুটি, আর যখন আমি থাকবো না তখন একটু আমার বাবাকে দেখভাল করলেই হবে, বুঝেছো মেয়ে? মিলি হাসলো। গায়ের রং একটু চাপা, তার চেহারা তেমন সৌন্দর্য নেই, তবু প্রিয়ন্তী তাকে সুন্দর সুন্দর বলবে। আর আনান রহমান তো একদম নিজের মেয়ের মতো স্নেহ করেন। মিলি বুঝতেও পারে না যে তাকে এই বাড়িতে আনা হয়েছিল। তার মনে হয় যে সে এই বাড়িরই মেয়ে। প্রিয়ন্তী ব্যস্ত স্বরে বলল, বাবা নিশ্চয় উঠে গিয়েছে, 2 কাপ চা একটু টেবিলে গিয়ে রেখে আয়, আমি বানিয়েও রেখেছি, আর একটু কাজ আছে আমার। মিলি প্রিয়ন্তীর কথা মতো 2 কাপ চা টেবিলে রেখে আসলো। কাউকে ডাকা লাগেনি। আনান রহমান আর নিষাদ একসঙ্গে নিচে আসে। ঘুম থেকে উঠে যখন নিষাদ প্রিয়ন্তীকে দেখলো না তখন ভ্রু কুঁচকালো। ভাবলো আবার রাতের ঘটনা নিয়ে কিছু হয়েছে কিনা। 4 জন একই সঙ্গে নাস্তা করছে। হঠাৎ আনান রহমান বলল, প্রিয়ন্তী ভার্সিটি যাবে কবে থেকে? সামনেই তো ওর পরীক্ষা আসছে। খাবার চেবানো বন্ধ করে প্রিয়ন্তী নিষাদের দিকে তাকায়। এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। অবশ্য প্রিয়ন্তী ভেবে রেখেছিল বলবে, কিন্তু বলা হয়ে ওঠেনি। তা তো পরীক্ষা এগিয়ে আসে, এই সময় না পড়লে কিছু এগোবে না। নিষাদ খাবারের প্লেটের দিকে তাকিয়ে বলল, উনি যেদিন থেকে যেতে চান আমি তো মানা করছি না, বরং যেদিন যেতে চাইবেন সেদিন আমি ভার্সিটি পৌঁছে দেব। একদিন নয়, প্রতিদিন।
আনান রহমান মাথা নাড়ল। প্রিয়ন্তীও কিছু বলল না। নিশাদের মাথা তুলে তার দিকে তাকাতেই সে অপ্রস্তুত হয়ে পড়ে। আনান রহমান আর নিশাদ বেরিয়েছে। যাওয়ার সময় নিশাদ কিছুই বলে গেল না। মিলি আর প্রিয়ন্তী কিছুক্ষণ সময় গল্প করলো। ঘড়ির কাঁটায় তখনও 12টা বেজে এসেছে। তখন তারা দুজন একই সাথে রান্না করতে গেল। মূলত প্রিয়ন্তী রাঁধবে আর মিলি তাকে সাহায্য করবে। দুপুর 2টোয় তাদের রান্না শেষ হয়। প্রিয়ন্তী বড়সড় আয়োজন করেছে। মিলি বলল জামাইদের নাকি খাতির যত্ন বেশি বেশি করতে হয়। আর যেহেতু কাজটি প্রিয়ন্তীর মায়ের করার কথা আর তিনি তো নেই, তাই কাজগুলো প্রিয়ন্তী করছে। যে মানুষটা সর্বক্ষণ প্রিয়ন্তীকে আগলে রাখে তার জন্য একটু কষ্ট করাই যায়। বিকেলের শেষ সময় প্রিয়ন্তী গোসল করেছে আর সে এসে বেলকনিতে বসলো। হুট করে তার ফোন বেজে ওঠে। ভাবলো আনান রহমান কল করেছে, কিন্তু এসে দেখলো অপরিচিত নাম্বার। রিসিভ করতেই ভেসে এলো চিরচেনা কণ্ঠস্বর। হ্যালো প্রিয়ন্তী। প্রিয়ন্তী বলল, জি বলুন। নিশাদ আমতা আমতা করলো। তেমন কিছু বলার জন্য কল করেনি, আমি মাত্রই ফিরে পেয়েছি, তাই ভাবলাম এই সময়টাতে বউকে একটু সঙ্গ দেওয়া যাক, যেহেতু তিনি বাসায় একা আছেন। কেননা এই সময়টাতে একটু ফোনালাপ করা যেতেই পারে, বলুন। প্রিয়ন্তী হাসলো নিঃশব্দে। কথা ঘুরিয়ে বলল, আপনি এর বাবা বাসায় আসবেন কখন? নিশাদ চট করে বুঝে গেল একটু আগে প্রিয়ন্তী হেসেছিল। যদি নিঃশব্দে হাসুক না কেন, তার অপরপক্ষের মানুষ ঠিকই ধরে ফেলেছে। চেয়ারে মাথা হেলিয়ে ক্লান্ত স্বরে বলল, স্যার কখন যাবে বলতে পারছি না, ডিউটি শেষ হলে নিশ্চয় চলে যাবেন। তবে আমি তো চাচ্ছি না আজ সোজা বাসা যাব। নিশাদ কখনোই তার শ্বশুর বাড়িতে এতদিন থাকবে না। যখন আপনার আসার সময় যখন হবে তখন আমি গিয়ে নিয়ে আসবো। প্রিয়ন্তী কান থেকে ফোনটি নামালো। একটু আগের হাসি মুখটি নিমিষে বেজার হয়ে গেল। নিশাদ আসবে না শুনে অভিমান হলো। সে এত কিছু আয়োজন করলো তার জন্য, এতগুলো কি করবে? অভিমানের পাল্লা ভারী হতেই প্রিয়ন্তী ফোন কেটে দিল। রাত 8টার মধ্যে বাড়ি ফেরে নিশাদ। গতকাল প্রিয়ন্তীকে নিয়ে বেরিয়েছিল, আজ বাসা একা ফিরতে হলো। নিশাদের মলিন চেহারা। আজ কাজের চাপ একটু বেশি পড়েছে। তার উপর হসপিটালে গিয়ে একটু ভালো করে বসতে পারেনি। যতটুকু সময় পেয়েছিল ভেবেছিল পুরো সময়টা প্রিয়ন্তীর সঙ্গে কথা বলবে, তা আর হলো কোথায়? হুট করে মেয়েটির এভাবে কল কেটে দেওয়া হজম করতে পারলো না। আর কেন কেটে দিল এটা রহস্য ভেদ করতে করতেই সময় শেষ হলো। পুনরায় দেখা শুরু করে রোগে। বাসায় ফিরতেই নাজমুন বেগম ছুটে আসলো নিশাদের কাছে। ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তিনি মূলত প্রিয়ন্তীর কথা জিজ্ঞেস করতে এসেছেন। হাসি বেগম আজ অনেক কথা শুনিয়েছে, এসব বলবে না, শুধু বলবে প্রিয়ন্তী কবে আসবে। তবে নিশাদের মলিন মুখটার দিকে তাকিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করার সাহস পেল না। ফ্রেশ হতে যাওয়ার আগে নাজমুন বেগমকে দেখে নিশাদ বলল, কিছু বলার জন্য এসেছো? ক্লান্তি ভরা মুখটি নিয়ে নিশাদ খাটে বসলো। মাথা উঁচু করে তাকালো মায়ের দিকে। নাজমুন বেগম আমতা আমতা করলেন। অনেকক্ষণ যাবৎ ভেবে পড়লেন, না পরে বলবো, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। নাজমুন বেগম চলে গেল। নিশাদও দেরি না করে ফ্রেশ হতে চলল। ভালো লাগছে না, তাড়াতাড়ি খেয়ে এসে শুয়ে পড়লেই হলো। নিজে নামতেই শুনলো হাসি বেগম উচ্চস্বরে কথাগুলো ভেসে আসছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল নিশাদ। কবে হাসি বেগমের এই অভ্যাস পরিবর্তন হবে? বড় বড় দুটো ছেলে আর ছেলের বইয়ের সামনে এভাবে চিৎকার করে কথা বলছেন, অথচ তার বাড়ির বই নাজমুন বেগম। কখনো স্বামীর সাথে এমনকি নিজের সন্তানের সাথে এভাবে উচ্চস্বরে কথা বলেননি। নিশাদ খুব অবাক হয়। বাবার পাশে সোফাতে বসতে হাসি বেগম বলল, তা বউকে বাপের বাড়িতে রেখে তুমি একা এসেছো কেন? জানো না বউকে নিয়ে আসতে হয়? আর নতুন বই বা কেন তোমাকে পাঠিয়েছে? সে আসেনি কেন? একদিনই কি সংসার করার শখ মিটে গিয়েছে? তাজওয়ান খান অবাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। হাসি বেগমের এই কথাটি মোটেও বলা উচিত হয়নি। শুধুমাত্র এখানে মহিলাদের থাকলে মানা যেত। তার ছোট ভাই, ভাইয়ের বউ, নিজের ছেলে উপস্থিত, তবু কিভাবে তিনি কথাগুলো উচ্চারণ করলেন ভেবে পায় না তাজওয়ার। নাজমুন বেগম চুপ রইলেন। আর সারাদিন এই এক কথা শুনতে হলো। যখন থেকে শুনছে নিশাদ একা বাড়ি ফিরবে, তখন থেকে এক বিষয় নিয়ে অযথা কথা বলে যাচ্ছেন। দাদির কথায় নিশাদের বিরক্তি মাখা মুখ আরও বিরক্তিতে পরিণত হলো। তাহের চুপ। মায়ের কথাও সেও হতবাক। নিশাদ আরাম করে সোফায় শরীর হেলিয়ে দিল। উত্তর পরেও দেওয়া যাবে, আগে একটু আরাম করা যাক। তীক্ষ্ণ দৃষ্টিতে হাসি বেগমের দিকে তাকাতে তিনি নড়ে চড়ে বসলেন। একটু গলা ঝেড়ে প্রশ্নের উত্তর দিল, আসলে দাদি বিয়ে তো প্রথম করেছি, তাই জানতাম না যে বউকে তার বাপের বাড়িতে রেখে আসলে আবার তাকে নিয়েই বাসায় ঢুকতে হয়। যদি জানতাম তাহলে প্রিয়ন্তীকে নিয়েই বাসায় ঢুকতাম। রোজ আটকে থাকা হাসি নিমিষে হজম করে নিয়ে নিল। সকাল থেকে হাসি বেগমের কথাবার্তা তারও ভালো লাগছে না, তবু সহ্য করছেন। নিষেধের কথা একটু শান্তি পেল। ছেলেটা একদম উত্তম জবাব দিয়েছে। কেমন থতমত হয়ে রইল হাসি বেগম। শাশুড়ির চেহারা দেখে রোজ কিছুটা আনন্দ পেল।
দেশে আসার পর থেকে তিনি এরকম ব্যবহার করে যাচ্ছেন, যা রোজেরও পছন্দ হয়নি। দাদুভাই, এটা নিয়ম, আর নিয়মের বাইরে কিছু চলে না। কিন্তু আমি বুঝতে পারছি না যে নতুন বউ কেন তোমাকে একা পাঠালো, সে সাথে আসলো না কেন? ঠিক এই জন্য বলেছিলাম এমন মেয়ে ঘরে না তোলাই ভালো। কে শোনে কার কথা? নিশাদ ভ্রু কুচকে বলল, আমি না হয় নিয়মের বাইরেই কাজ করলাম, তা থেকে খুব বড় পাপ হয়েছে বলে তো মনে হয় না। আর প্রিয়ন্তের ঠিক কীরকম মেয়ে বুঝলাম না। সে কি কালো, খাটো, অসুন্দর, কাজ পারে না, কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না? কোনটা? তুমি জাস্ট একটা উদাহরণ দাও। আমি সত্যিই বলছি, আমি নিজের করা পছন্দকে এক মুহূর্তের জন্য ঘৃণা করব। হাসি বেগম মুখ খুললেন, বললেন, তার মা। এতটুকু বলেই থামতে হলো তাকে। নিশাত থামালো, কণ্ঠে গম্ভীরতা এনে বলে, কারো মা না থাকাটা তার দোষের কিছু নয়। আজ যদি এমন হতো আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতাম আর তার যদি মা না থাকতো, তাহলে কিন্তু কোনো টু শব্দ করতে না। আমি একবার বলেছিলাম প্রিয়ন্তীকে তার মা নিয়ে কিছু বলবে না। আজ এখানে সে উপস্থিত থাকলে কি ভাবতো? আর কতদিন এমন ব্যবহার করবে তুমি বলতে পারো? কতদিন পেরিয়ে গেলে তুমি তাকে পছন্দ করবে? যাই হোক, একটা কথা বলি, ওনার বোধহয় তোমার করা ভালো ব্যবহারের প্রয়োজন নেই। আমার মা, বাবা, এ বাড়ির বর্তমান সদস্যরা ওনার সাথে অমায়িক আচরণ করেন। সো আপাতত মনে হচ্ছে তোমার থেকে উনি ভালো কিছু আশাও করে না। হাসি বেগম রাগে সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। এমতাবস্থা তাহের খান বলল, মা, হয়েছে তো সব বাদ দাও। সকাল থেকে একই কথা শুনে আসছো। আর যেখানে প্রিয়ন্তীকে তার বাবার বাড়িতে রেখে আসার জন্য নিষেধ কিছু বলছে না, এমনকি তার বাবা মাও বলছে না, তাই আমার মনে হয় তোমারও চুপ থাকাই শ্রেয়। এগুলো নিয়ে আর কথা বলো না। হাসি বেগম দমে গেলেন। তাহের খানের পরপর তাজওয়ার খানও কিছু কথা বললেন, তাই তিনি আর কিছুই বলছেন না। নিশাদ চুপচাপ মাথা নিচু করে রেখেছে। ভাবলেশহীন হয়ে বলল, পরশু থেকে প্রিয়ন্তীর রোজ নিয়ম করে ভার্সিটি যাবে, আর এর অনুমতি স্বয়ং নিশাদ তাজওয়ার প্রিয়ন্তীর স্বামী দিয়েছে। এ নিয়ে কারো কোনো টু শব্দ শুনবো না। যদি কেউ কিছু বলতে আসে বা বলে তাহলে ভালো হবে না, আর সেগুলো আমি চুপচাপ হজমও করবো না। তাজওয়ার খান বলল, প্রিয়ন্তীর পড়াশোনা নিয়ে আমরা কোনো কিছু বলবো? আমাদের বাড়ির বউদের অন্তত এই অধিকার আগে থেকেই দেওয়া হয়েছে, তাই নতুন করে কিছু বলার নেই। নিশাদ উঠে দাঁড়ালো। হাসি বেগমের দিকে তাকাতেই সে মুখ ফিরিয়ে নিল। তিনি বুঝতেই পেরেছেন যে নিশাদ কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলেছে। এর জবাব দিতেও পারছেন না, কারণ তার বড় ছেলে সব বলে দিয়েছে। নিশাদ তার বাবাকে বলল, তোমরা তো কিছু বলবে না জানি, তাই যারা বলতে চেয়েছে বা চাচ্ছে এজন্য আগে দিয়েই বলে দিয়েছি, পরে যেন কোনো রকম কথা না শুনি। নাজমুন বেগম নিশাদকে টেনে নিয়ে এসেছে সেখান থেকে, কারণ এক কথা দু কথা করে নিশাদ অনেক কিছু বলে ফেলবে, তাই জোর করে টেনে এনে টেবিলে বসালো। নিশাদ ও কিছু বলল না, মায়ের কথা মানলো। নিশাদ খেয়ে রোজের কাছে থেকে তুরাফকে নিয়ে চলে আসলো তার রুমে। প্রিয়ন্তীকে ছাড়া ভালো লাগছে না, তাই তুরাফকে নিয়ে আসলো তার সাথে করে। নিশাদ অনেকক্ষণ যাবৎ তুরাফকে নিয়ে হাঁটলো। এর মাঝে সে ঘুমিয়ে গেল কোলে। নিশাদ তুরাফকে খাটে শুইয়ে দিল, ফোন নিল হাতে, প্রিয়ন্তীকে কল দিল, তবে রিং হওয়ার পর ফোন বন্ধ বলছে। নিশাদ ভ্রু কুচকালো। কি হয়েছে হঠাৎ? কি কারণে প্রিয়ন্তী ফোন বন্ধ বলছে? তারপর ভাবলো আনান রহমানের নাম্বারে কল দিবে, কিন্তু পরে আর দেয়নি। কিছুক্ষণ বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার। প্রিয়ন্তীর কল না ধরা, ফোন বন্ধ, হঠাৎ এরকমটা করার কারণ কি? তবে কি সে আজ তাদের বাড়ি যায়নি বলে রাগ করেছে? তুরাবকে ঘুমন্ত অবস্থায় আবারও রোজের কাছে দিয়ে সে তৈরি হলো ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিকেলে যে বড় বড় কথা বলেছে, আজ আর মনে হচ্ছে কথাগুলো মান সম্মান রাখতে পারবে না। প্রিয়ন্তীর প্রতি রাগ হলো। এই মেয়েটি যদি তার বউ না হয়ে প্রেমিকা হতো তাহলে রাগ করে ব্রেকআপই করে দিত, কিন্তু না, তা করা যাবে না। প্রিয়ন্তী তার বউ, আর বউয়ের সাথে যতই রাগ হোক না কেন সে একসাথেই থাকতে হবে। বিরক্তিতে মুখ কুচকালো। বিয়ে করে এখন নাজেহাল অবস্থা। এত রাতে বউয়ের রাগ ভাঙানোর জন্য শ্বশুরবাড়ি যেতে হচ্ছে, ভাবা যায়? মিলি আর প্রিয়তে ছাদে বসে আড্ডা দিচ্ছে। বিয়ের আগেও প্রায় সময় তারা ছাদে বসে বসে কথা বলতো। আজ যেহেতু প্রিয়ন্তীর মন খারাপ, সেহেতু মিলিকে নিয়ে এসেছে ছাদে। অন্তত মন খুলে কথা বলা যাবে তার সাথে। আনান রহমানও কিছুক্ষণের মতো তাদের সাথে যোগ দিল। কাল ছুটি নিয়েছে হসপিটাল থেকে, কারণ প্রিয়ন্তী চলে যাবে, আর সে হয়তো চলে যাওয়ার সময় আনান রহমান থাকতে পারবেন না, তাই তিনি ছুটি নিয়েছেন। আবার কখন প্রিয়ন্তী আসবে ঠিক নেই। কথা বলার এক পর্যায়ে আনান রহমান বলল, ও বাড়ির সবাই কেমন আম্মা? মানে তারা তোমার সাথে ভালো তো? বাবার কথা শুনে প্রিয়ন্তী হাসলো। সবাই মোটামুটি ভালো, আর তার শাশুড়ি নাজমুন বেগম তো অমায়িক। প্রিয়ন্তী সরাসরি বলল, সবাই ভালো বাবা। যাক, তাহলে ভালো আছো। বাবা হিসেবে তো বলতে পারবো যে শুরু থেকে এখনও পর্যন্ত মেয়ের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আনান রহমান হাসি মুখে কথাগুলো বলল। প্রিয়ন্তী তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে। ঠিকই তো, এই বিয়ের সিদ্ধান্ত তো ভুল ছিল না।
প্রিয়ন্তী সবার জন্য চা বানাতে গেল। এসে শুনেছে কে জানি কলিং বেল বাজাচ্ছে। দেয়াল ঘড়িতে দেখলো 11:35 বাজে। এত রাতে কে এসেছে? ঘাবড়ে গেল সে। কিন্তু কেন জানি তার মনে হচ্ছে নিশাত এসেছে। যদি দরজা খুলে দেখে এটা না হয় তবে তবে কি হবে? প্রিয়ন্তী ওড়না দিয়ে মুখ মুছল, সাহস করে দরজা খুলল। সে অবাক। নিশাত বিরক্তি মুখে এক হাত দরজার পাশের দেয়ালে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরপর সোজা হয়ে দাঁড়ায়। দরজা খুলতে এত সময় নিয়েছেন কেন? কতক্ষণ ধরে বেল চেপেই যাচ্ছি। প্রিয়ন্তী ঢোক গিলে সোজা হয়ে দাঁড়ায়। নিশাত তো বলেছিল আসবে না, হঠাৎ আবার এত রাতে এসেছে কে যে? সে কি তবে ভুলে গিয়েছে সবটা? আমতা আমতা করে বলল, আপনি হঠাৎ? বিকেলে তো বলেছিলেন আসবেন না। নিশাত ভ্রু কুঁচকে তাকায়। সে আশাতে কি প্রিয়ন্তী রাগ করলো নাকি এসে ভুল করেছে? থমথমে গলা বলল, এসে কি ভুল করলাম? প্রিয়ন্তী মাথা নাড়ল দুদিকে, তড়ি ঘড়ি করে সাইড দিল যাতে নিশাতে ঢুকে পড়ে বাসায়। কিন্তু সে তা না করে আবারও বলল, আপনি জাস্ট বলুন, আমি এক্ষুনি চলে যাব। না না, তা নয়। আপনি তো বলেছিলেন আসবেন না, তাই এত রাতে এসেছেন দেখে অবাক হয়েছি। ভেতরে আসুন প্লিজ। প্রিয়ন্তী কি তাকে অনুরোধ করলো ভেতরে যাওয়ার জন্য? নিশাত কিছু না বলে ঢুকলো। ফোন না ধরার কারণ কিছুই জিজ্ঞেস করলো না। প্রিয়ন্তী চা বানাতে গেল। পাশে নিশাত দাঁড়িয়ে আছে, মনোযোগ দিয়ে দেখছে। প্রিয়ন্তী চা বানানো শেষ করে সেগুলো ছাদে রেখে আসে। আনান রহমকে এখনও বলেনি যে নিশাত এসেছে। প্রিয়ন্তী ছাদ থেকে নেমে আবারও নিচে আসে নিশাতকে ডাকার জন্য। দুজন একসঙ্গে ছাদে যাচ্ছে। প্রিয়ন্তীদের বাসার সিঁড়ির সাথে রেলিং নেই, তাই যে কেউ ধাক্কা দিলে একদম নিচে পড়ে যাবে। সিঁড়ির এক পাশে নিশাত, অন্য পাশে প্রিয়ন্তী। মাথায় দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে তার। মিটমিট করে হেসে প্রিয়ন্তীর পাশে এসে দাঁড়ায়। মেয়েটি মাথা তুলে তাকাতেই ঘটে যায় অন্য কাণ্ড। নিশাত তাকে ধাক্কা দিতেই আবারও হাত ধরে ফেলে। যে পাশে রেলিং নেই সেখান দিয়ে প্রিয়ন্তী হাঁটছিল। হঠাৎ এমন হওয়াতে ভয় পেয়ে গেল। ভেবেছিল হয়তো আজই শেষ হবে। প্রিয়ন্তীর হাত নিশাতের হাতের মুঠোয়। প্রিয়ন্তীকে মনোযোগ দিয়ে দেখলো। ছেড়ে দিলে মরে যাবে না, তবে কোমরের পিঠে মারাত্মক ব্যথা পাবে। নিশাত ভ্রু জোড়া কুঁচকে বলে, আমার ফোন না ধরার কারণ কি? ঠিক কী কারণে বিকেলে কল কেটে দিয়েছেন? এই যে কিছুক্ষণ আগেও এতবার কল দিয়েছি, ফোন কেন বন্ধ করে রেখেছেন বলুন? প্রিয়ন্তী সাহস করে বলল, এটা ঠিক নয়, আমাকে তুলুন উপরে। আমি যদি না বলি তাহলে কি করবেন আপনি? নিশাত হাসলো, বলল, এই মুহূর্তে আপনার মনে যে কথাটি ঘুরপাক খাচ্ছে সেটাই করব। আপনার হাজব্যান্ড কিন্তু যা বলে তাই করে দেখায়। বিশ্বাস না হলে একটা ছোট চেষ্টা করতেই পারি। প্রিয়ন্তী ভয় পায়, তার মুখ জোড়া প্রচণ্ড ভয়। ঢোক গিলে বারবার চোখ ঝাপটায়, পিটপিট করে তাকায় তার সামনে থাকা পুরুষটির দিকে। তবে আজ কি সত্যি না বলে তাকে ফেলে দেওয়া হবে? আমি আপনাকে বলতে পারবো না, দয়া করে আমাকে তুলুন উপরে, বাবা মিলিয়ে অপেক্ষা করছে। প্রিয়ন্তীর চোখ মুখে মারাত্মক ভয়। সে বুঝতে পারছে না কি করবে। তবে তার এখন একটাই কথা, সে কোনো মতেই বলবে না নিশাতকে। আপাতত এটা ভেবে রেখেছে, কিন্তু পরিস্থিতি যদি অন্যরকম হয় তাহলে তার মনের বিরুদ্ধে গিয়ে হলেও বলবে। আগে জীবন প্রাণ বাঁচানো দরকার। নিশাত হঠাৎ ভ্রু কুঁচকালো, অতঃপর একদম হুট করে হেসে দিল। আজ প্রিয়ন্তীর মুখ থেকে কারণ না শোনা ছাড়া এভাবে ধরে রাখবে, শক্ত করে ধরবে, যাতে আবার না পড়ে যায়। কিন্তু এভাবে ধরে রেখে আসল কথা শুনতেই হবে, না হয় এই মেয়ের জীবনেও বলবে না। এই কয়েকদিনে প্রিয়ন্তীকে চেনা হয়ে গিয়েছে তার। নিশাত গলা ঝেড়ে বলল, আমি কিন্তু উত্তর শোনার জন্য অপেক্ষা করছি প্রিয়ন্তী। আপনার উপর যেমন আপনার বাবার তারপর মিলির অধিকার আছে, তেমনই সবচেয়ে বেশি অধিকার আপনার স্বামী রয়েছে, আর স্বামীর কথা অমান্য করা পাপ। এতটুকু বলে নিশাত থামলো, ভ্রু উঁচিয়ে ইশারা করলো। প্রিয়ন্তী হাল ছাড়ল না। আর নিশাত সত্যিটা শুনলে কি মনে করবে? এখান থেকে পড়লে কি হবে ভাবছেন? আমি নির্ঘাত গুরুতর আহত হব। প্রিয়ন্তীর এই কথা শুনে নিশাত না হেসে পারল না। এ যেন নাটকের কোনো শুটিং চলছে। মনে মনে আনন্দ পেল খুব। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তাকে এত রাতে শ্বশুর বাড়িতে টেনে এনেছে, উত্তর না শুনলে বোধ হয় সব কিছু অপরিপূর্ণ থেকে যাবে। আর নিশাত তা যাচ্ছে না। হোক অনেক বড় কারণ, শুধু শুনবে সে, এরপর প্রিয়ন্তীকে দেখে নেবে। কি ভাবছেন প্রিয়ন্তী রহমান? আহত হলে আপনাকে দেখার কেউ নেই, সেবা করার জন্য কেউ নেই? এই যে আপনার বাবা মেডিসিন বিশেষজ্ঞ, আপনার এত সুন্দর বড় নিউরোলজিস্ট ডক্টর, এদেরকে আপনার চোখে লাগছে না? বাবা না হয় ঔষধ লিখে দেবে আর স্বামী সে সেবা করবে, তাহলে তো আর আহত হওয়া নিয়ে কোনো চিন্তা নেই, তাই না? এবার বেশ বিরক্ত হলো প্রিয়ন্তী। রাত বিরতে এসব একদম সহ্য হচ্ছে না, মেনে নেওয়া যাচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আপনি আমায় ফেলে দিন। নিশাত অবাক হয়ে পারল না, এত চাপা স্বভাবের মেয়ে হয়। আর অন্য কোনো মেয়ে হলে প্রাণের ভয় সব বলে দিত, কিন্তু প্রিয়ন্তী তার উল্টো। নিশাত হার মানল না, এ বিষয়ে মোটেও হার মানা যাবে না। তবে ভীষণ অবাক হলো প্রিয়ন্তীর কথা শুনে। বর জানতে চাইছে বইয়ের অভিমানের কারণ।
এটাও কি সে লুকাবে? আর কিছু না হোক, অন্তত এই বিষয়টা নির্দ্বিধায় জানার অধিকার নিষেধের আছে। প্রিয়ন্তী বলতে না চাইলেও শুনবে। সে যে এত রাতে কষ্ট করে এলো, কারণ না শুনলে বড্ড আফসোস হবে। নিষাদ শ্বাস নিল বড় করে। প্রিয়ন্তীর চোখগুলো ছোটো ছোটো করে তাকালো প্রিয়ন্তীর দিকে। সেও তার দিকে তাকিয়ে আছে। নিষাদ আর কিছু ভাবলো না, বলল না, সোজা প্রিয়ন্তীকে ফেলে দিতে উদ্যত হলো। ব্যাস, ভয়ে জড়সড় হয়ে প্রিয়ন্তী বলল, বলছি বলছি, আমায় ফেলবেন না। এটা বলার পরে নিষাদ থামে, মনোযোগ দেয় সম্পূর্ণ প্রিয়ন্তীর কথায়। এক এক করে প্রিয়ন্তী সবটুকু বলল। পুরো কথা শুনে নিষাদ হতবাক, বিশ্বাস করতে পারল না। আদৌ কি প্রিয়ন্তী সত্যি বলছে? হঠাৎ নিষাদের জন্য এত খেয়াল, ভাবতে ভালো লাগছে তার। শুধু কি দায়িত্বের তাগিদে প্রিয়ন্তী তাকে নিয়ে ভাবলো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? প্রিয়ন্তী কি তাকে নিয়ে ভাবা শুরু করেছে? জানতে মন চাইলো নিষাদের, তবু মুখ ফুটে বলল না। থাকুক না কিছু কথা অজানা, যদি তা সত্য হয়ে থাকে তাহলে একদিন ঠিকই প্রমাণ হবে। প্রিয়ন্তীকে আর কষ্ট দিতে মন চাইল না নিষাদের। এক টানে তুলে ফেললো উপরে। অনেকক্ষণ পর নিজের অবস্থানে ফিরে এসে প্রিয়ন্তী খুশি হলো। ধন্যবাদ দিতে মন চাইলে সামনে থাকা পুরুষটিকে, কিন্তু দিল না। আবার কি না কি ভেবে বসে। রাতের আধারে চারজন মানুষের মনের সুখে কথা বলছে। আনান রহমান চেয়েছেন আজ পুরো রাত না হোক, প্রায় অর্ধেক রাত তারা ছাদে কাটাবে। নিষাদ সায় দেওয়ার পরও প্রিয়ন্তী কোনো আপত্তি করেনি। ছোট পরিবার, কম মানুষজন, তবুও কারো কথা কিন্তু কম নয়, যে যার মতো শুনছে। এত আড্ডার মাঝেও হাঁসফাঁস লাগছে প্রিয়ন্তীর। বারবার আজ চোখে নিষাদের দিকে তাকাচ্ছে। তখনকার কথাগুলো নিয়ে কি নিষাদ এখনও কিছু ভাবছে? এরকম পরিস্থিতিতে না পড়লে কখনো প্রিয়ন্তীর কথাগুলো যাই হোক না কেন মুখে স্বীকার করতো না। কিন্তু একটা জিনিস ভালো লেগেছে প্রিয়ন্তীর থেকে, কথাগুলো শোনার পর নিষাদ কোনো কথা বলেনি, কিছু জানতেও চায়নি। কেটে গেল 15 দিন। আর আগামীকালে প্রিয়ন্তীর পরীক্ষা। পরীক্ষা ছোট হোক আর বড়, হাজারো চিন্তা ভাবনা ঘিরে থাকে। এবার প্রিয়ন্তীর একটু বেশি টেনশন হচ্ছে। একে তো শ্বশুরবাড়ি থেকে গিয়ে পরীক্ষা দেবে, আরেক হচ্ছে পড়া। পরীক্ষা নিয়ে বেশি বেশি ভাবছে। রাতে নিদ্রাহীনতায় ভুগে। যদি অনেক চেষ্টা করেছে সব কিছু কমপ্লিট করার, এবং করছেও, তাও এই পরীক্ষার চিন্তা মাথা থেকে সরছে না। এতদিন নিষাদের সাথে ভার্সিটি গিয়েছে, অনেক রাত করে প্রিয়ন্তী পড়েছে, আর নিষাদ রোজ চা কিংবা কফি বানিয়ে এনে খাইয়েছে, সাহস মনোবল দেওয়ার চেষ্টা করেছে। রাতে প্রিয়ন্তী ঘুমে থাকলে নিষাদও নির্ঘুমে রাত কাটিয়ে দিত শুধুমাত্র বইয়ের জন্য। এসব কিছু প্রিয়ন্তীর চোখ এড়ায়নি। মানুষটার প্রতি অনেক অনেক শ্রদ্ধা সম্মান ছাড়া আর কিছু দেওয়ার মতো প্রিয়ন্তীর নেই। মাঝে মধ্যে মনে হয় প্রিয়ন্তী বোধ হয় নিষাদের ভালোবাসার যোগ্য নয়। সন্ধ্যায় প্রিয়ন্তী পানি খাওয়ার জন্য নিচে এসেছে। রোজ তাহের খান তারা চলে গিয়েছে তাদের আগের জায়গায়। বাড়িতে এখন নাজমুন বেগম আর তাজওয়ার খানও নেই। নাজমুন বেগম আজ সকালে বাপের বাড়ি গিয়েছেন, সাথে তাজওয়ার খানও গিয়েছেন। কাল সকালের মধ্যে চলে আসবেন। নিষাদ এখনও আসেনি। প্রিয়ন্তী পানি খেতে নিচে খেয়াল করলো হাসি বেগম টিভি দেখছে। প্রিয়ন্তীকে দেখা মাত্রই বলল তার কাছে যেতে। তাকে হাত ধরে পাশে বসালো হাসি বেগম। অত্যন্ত মন খারাপ নিয়ে বলল, এ কি অবস্থা তোমার চোখ মুখের? খাও না নাকি ঠিক মতো? প্রিয়ন্তী বেশ অবাক হয়েছে। হাসি বেগম এত ভালো হয়ে গেলেন? ঝটকা খেয়ে প্রিয়ন্তী একদম চুপ, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এক পর্যায়ে হাসি বেগম বিরক্তিতে চোখ ফিরিয়ে নিলেন। প্রিয়ন্তী থতমতো খেলো, বলল, না দাদি, সব তো ঠিক আছে। হাসি বেগম মুখ বাঁকালেন, অতঃপর আবারও বলেন, একটা কথা বলি, কারো কাছে বলো না, ঠিক আছে? প্রিয়ন্তী মাথা নাড়ল। তাদেরকে হাসি বেগম বলা শুরু করলো, দেখো, তোমার তো বয়স কম হয়নি, তাই না? আর আমাদের নিষাদেরও বয়স কম হয়নি। এই সময় উচিত তোমার বাচ্চা কাচ্চা নিয়ে ফেলা। শুনেছি বেশি বয়স হলে আর মেয়েরা সন্তানের মুখ দেখে না। এ নিয়ে তো তোমার শাশুড়িরও কিছু বলে না দেখছি। আচ্ছা, তুমি যে পড়াশোনা নিয়ে এরকম করো, পড়াশোনা দিয়ে কি হবে? সেই তো স্বামীর ঘর সংসার করা লাগবে, বাচ্চা লালন পালন করতে হবে, তাদের মানুষ করতে হবে। তা মেয়ে, তুমি এত পড়াশোনা নিয়ে লাফাও কেন? বিয়ে যেহেতু হয়েছে, সংসার করাই লাগবে, আগে হোক আর পরে হোক। তবে এখনকার কিছু আধুনিক মেয়েরা এসব মানতে চায় না, যেমন তুমি। ঠিক এই কারণেই তোমাকে আমার পছন্দ নয়। অবশ্য আমি জানি না তোমার মনের খবর, চেহারা মন মানসিকতা দেখে বললাম। শুধু তোমাদের একটা ভবিষ্যৎ আছে। যতই এখন নিষাদ তোমাকে এত সাহায্য করুক না কেন, একটা পুরুষ সাধারণত চায় বিয়ের পর তার একটা ছোট্ট সংসার হোক, আর সে সংসারের ঘরনেই তার বাচ্চাদের দেখাশোনা করুক, একজন আদর্শ বউ হয়ে থাকুক। জানো, মেয়েরা পরিপূর্ণ হয় যখন সে একটি সন্তানের জননী হয়, তখন। আর একটি মেয়ের পরিপূর্ণতা সেখানেই। যে মেয়ের সন্তান নেই তার দামও নেই, বুঝেছো তো? আর নিষাদকে দেখেছো কেমন উদাসীন থাকে সারাক্ষণ? সেও তোমার থেকে ভালো কিছু আশা করে, আর করবেই না কেন? আচ্ছা মেয়ে, এই যে তুমি পরীক্ষা নিয়ে এত ব্যস্ত থাকছো, বাড়ির খোঁজ নিয়েছো একবারও? সে খেয়েছে কিনা এটাও তো জিজ্ঞেস করনি একদিন। সারাদিন ঘরে বসে থাকো, আর পরীক্ষা তো বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে নিষাদের খাওয়ার সময় তুমি পাশে থাকো না।
এ কেমন বউ? আমি তোমার শাশুড়ি তো এমন ছিলাম না, তাহলে তুমি এই বাড়ির বউ হয়ে এমন কেন? হাসি বেগম থামলো, পরক্ষণে আবার বলা শুরু করলো। যে মেয়ের সামান্যতম স্বামীর খোঁজ খবর নেওয়ার সময় থাকে না, সে মেয়ে আর যাই হোক সংসার করতে পারবে না। আর এই জন্য আমি গ্রাম থেকে একটা সহজ সরল মেয়ে নিষেধের জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু সে তো রাজি হয়নি, নিয়ে এসেছে তোমাকে। এবার বুঝো কেমন বই এনেছে বাড়িতে। শোনো, অনেক কথা বললাম, আজ তোমার শাশুড়ি বাসায় নেই, রাতের খাবারটুকু আমাকে আর নিষেধকে বেড়ে দিও। আর যে কথাগুলো বললাম একবার ভেবে দেখো তুমি কতটা ঠিক কাজ করছো। প্রিয়ন্তীর চুপসে গেল। হাসি বেগম উঠে টিভি বন্ধ করে চলে গেলেন তার রুমে। প্রিয়ন্তীর চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দিল সোফায়। এক পর্যায়ে সবগুলো কথা ভাবলো। এত চিন্তার মাঝে আবার নতুন করে আরেকটি যোগ হলো। কি করা যায়, কি করবে ভেবে কুল পায় না। প্রিয়ন্তী সোফায় লম্বা হয়ে শুয়ে পড়েছে। দেয়াল ঘড়িতে একবার তাকালো, 8টা বাজতে চলল। কলিং বেল বাজতেই হুড়মুড়িয়ে উঠে পড়ল। দরজা খুলে দেখলো নিশাত এসেছে। আর সময় হলে প্রিয়ন্তী নিশাতকে দেখে হেসে দিত। আজ ব্যতিক্রম হওয়াতে নিশাত ভ্রু কুঁচকালো। একবার প্রিয়ন্তীর মলিন মুখটা পরখ করে নিল, নিজেই দরজা বন্ধ করে দিল। রাতে খাবার খাওয়ার পর প্রিয়ন্তী রুমে আসছে না দেখে নিশাত নিচে এলো। আজ তো নাজমুন বেগম বাসা নেই, তাহলে প্রিয়ন্তী নিচে কি করছে ভাবতে ভাবতে নিশাত নিচে এলো। এসে দেখলো প্রিয়ন্তী সোফায় মাথা নিচু করে বসে আছে। নিশাত তার সামনে এসে দাঁড়ালো। কাল পরীক্ষা আর আজ এভাবে উদাসীন হয়ে বসে আছে। কিছুটা অদ্ভুত লাগলো নিশাতের কাছে। একটু নিচু স্বরে বলল, প্রিয়ন্তী রুমে যাবেন না? হুট করে নিশাদের কণ্ঠস্বর শুনে প্রিয়ন্তী উপরে মাথা তুলে তাকালো। জি। তাহলে চলুন। এখানে বসে আছেন কেন? এই সময় তো আপনার পড়াগুলো রিভিশন করা উচিত, তা না করে এভাবে বসে আছেন। প্রিয়ন্তী উঠল, সোজা পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। আসার সময় নিশাত বেলকনি থেকে দেখলো একটা সুন্দর চাঁদ উঠেছে। নিশাত বলল, আপনি কি ফ্রি আছেন? মানে কোনো কাজ নেই তো এখন? পেছনে ঘুরল প্রিয়ন্তী, বলল, না। কিছু বলবেন? ছাদে যাবেন? নিশাতের এহেন কথায় প্রিয়ন্তী বহু ভাবনার মাঝে পড়ে গেল। এখন কোনো কাজ নেই, রাত বেশিও হয়নি। নিষেধের কথা ফেলতে ইচ্ছে করলো না প্রিয়ন্তীর। মাথা নাড়িয়ে বলল, চলুন, তবে আমার কিছু কথা আছে। সব শুনবো, আগে তো চলুন। ছাদের দুপাশে দুটো মানুষ। নিষাদ কথা বলার জন্য অন্য পাশে এসেছে, আর প্রিয়ন্তী চুপ করে দাঁড়িয়ে আছে তার জায়গায়। অনেক সময় নিয়ে ভাবলো দাদির কথাগুলো। প্রিয়ন্তী তার বাবার মতো ডক্টর হওয়ার ইচ্ছে নেই, ছোটোখাটো স্বপ্ন ইচ্ছে। ছোট থেকে প্রিয়ন্তীর ইচ্ছে ছিল একজন শিক্ষিকা হবে, আর সে অনুপাতে পড়াশোনা চালিয়েছে। তবে আজ সে ইচ্ছেটা একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিতে মন চাচ্ছে। মন বলছে হাসি বেগমের কথা মেনে নিতে, কিন্তু তার বাবা যদি জানে ঠিক কীভাবে। প্রিয়ন্তী আর ভাবতে পারছে না, মাথা চেপে ধরে আসছে। কি হবে সামনে? এই কথাটি নিষাদকে বলবে, এক্ষুনি বলবে। হয়তো নিষাদ কোনো ভালো একটা পরামর্শ দিতে পারবে। কথা বলা শেষ করে নিষাদ প্রিয়ন্তীর পাশে এসে দাঁড়ালো। আজ হঠাৎ তার কি হলো বুঝতে পারছে না। কেন প্রিয়ন্তী এরকম ব্যবহার করছে? মনের মধ্যে খটকা লাগলো খুব। জানার জন্য জিজ্ঞেস করলো, প্রিয়ন্তী মাথা চেপে দাঁড়িয়ে না থেকে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে দেখুন। আপনার চেয়ে কম সুন্দর চাঁদ চেয়ে আছে আমাদের দিকে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ছাড়লো। আমার কিছু কথা আছে। নিষাদ অবাক চোখে তাকালো প্রিয়ন্তীর দিকে। তার এত সুন্দর কথাটি প্রিয়ন্তী পাত্তা দিল না, রাগ হলো। অতঃপর গম্ভীর স্বরে বলল, বলুন। আমার কাল পরীক্ষা। আজ থেকে হিসেব করলে ঠিক 15 দিন আগে থেকে আমি জানি আপনার কাল পরীক্ষা। তা নতুন করে বলার কী আছে? আমার ভুলে যাওয়ার রোগ নেই। প্রিয়ন্তী বলল, তা নয়, আমার অন্য কথা আছে। মানা করিনি তো একবারও। জোরে জোরে শ্বাস নিল মেয়েটি। পাশে থাকা পুরুষটা আর চোখে তাকালো। ঠিক কী বলবে যে এতবার ভাবছে, তবু জিজ্ঞেস করলো না। দৃষ্টি তার সামনের দিকে, দুহাত বুকে গুছে গম্ভীর মুখ করে তাকিয়ে আছে। পাশের মেয়েটির যখন উত্তর বলার সময় হবে ঠিক তখনই শুনবে। বেশ কয়েক মিনিট পর প্রিয়ন্তী বলল, আমি কাল পরীক্ষা দিতে চাচ্ছি না। কাল নয়, সব সময়ের জন্য পড়াশোনা বন্ধ করে দিতে চাচ্ছি। আমি সংসার করব। তাজওয়ার খানের একমাত্র পুত্র নিশাত তাজওয়ারের আদর্শ বউ হতে চাই। আপনি আমার হাজব্যান্ড, এই বিষয়ে জানার অধিকার আপনার আছে, তাই জানিয়ে দিলাম। এটা একান্তই আমার মতামত, সম্পূর্ণটা আমার ইচ্ছা। আমি এই বিষয় নিয়ে কারো কোনো কথা শুনতে চাই না। সিরিয়াসলি? পড়াশোনা ছেড়ে আপনি কেন আদর্শ বউ হবেন? আপনাকে নিতান্তই একজন বুদ্ধিমত্তা মেয়ে ভেবেছিলাম, আর আপনি কি না এইসব বলছেন? ঠিক মানতে পারছি না। হাসালেন প্রিয়ন্তী। নিশাত তাচ্ছিল্যে হেসে কথাগুলো বলল। সে কোনো মতেই মেনে নিতে পারছে না যে প্রিয়ন্তী এরকম কথা বলবে। তাহলে সে কি এতদিন থেকে ভুল চিনেছিল? আনান রহমানের কথাবার্তা, চালচলন সব কিছুই প্রিয়ন্তীর সঙ্গে সাদৃশ্য। আর সে বাবার মেয়ে হয়ে প্রিয়ন্তী পরীক্ষার আগের দিন এগুলো বলছে। ভাবতে অবাক লাগছে নিশাদের। মন চাচ্ছে কতক্ষণ ঠান্ডা পানিতে চুবিয়ে রাখতে প্রিয়ন্তীকে, তারপর যদি শিক্ষা হয়।
নিশাদ চোখ বুজে নিজের মাথার চুলগুলো টানলো। আজ আর বোধহয় প্রিয়ন্তীর সামনে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারবে না। এতদিন প্রিয়ন্তী যা দেখেছে আজ ভয়ঙ্কর কিছু দেখবে যদি একটা উল্টাপাল্টা কথা বলে তো। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, আপনার কথা শুনতে বাধ্য নই। এবার আর প্রিয়ন্তীর কথা ধৈর্য ধরে রাখতে পারল না। নিশাদ কিছুটা উচ্চস্বরে বলল, তাহলে আমাকে বলেছিলেন বা কেন? আমি কি শুনতে চেয়েছিলাম? বললেন আপনি স্বামী, আপনার শোনার অধিকার আছে, জানার অধিকার আছে। তাহলে আমার কথা হচ্ছে, যদি আমার সবটুকু শোনার কিংবা জানার অধিকার থাকে তাহলে বলার অধিকার আছে। আপনি ভীষণ বোকা প্রিয়ন্তী। ছোট বড় প্রতিটা মেয়ের ইচ্ছা থাকে সে পড়াশোনা করবে, অন্তত তার পরিবার যেন বলতে পারে যে আমার মেয়ে একটা ভালো পজিশনে আছে। এসব না ভেবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পড়াশোনা বন্ধ করবেন সংসার করার জন্য। বাহ, তা পড়াশোনা বন্ধ করলে বাবার কাছে কী উত্তর দেবেন? আমি না হয় বাদ গেলাম, আমার বউ কী করে সেটা নিয়ে না হয় কাউকে কিছু নাই বললাম, কিন্তু আপনার বাবা, সে কি বলবে আমার মেয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র সংসার করার জন্য? প্রিয়ন্তী অপমান বোধ করল। জীবনে যখন সিদ্ধান্তহীনতায় ভুগেছে সবসময় আনান রহমান তাকে মনোবল দিয়েছিলেন। আজ কেন এমন হচ্ছে প্রিয়ন্তীর? কে এই জীবনদশা থেকে মুক্তি দিবে তাকে? কার কথা শুনবে? নিশাদ নাকি হাসি বেগমের? নিশাদ আবারও বলল, যে মেয়ে পড়াশোনাকে সংসারের জন্য বন্ধ করে দেয় সে আর যাই হোক কখনোই তার উদ্দেশ্য সফল করতে পারবে না। আমার এতদিনের ভাবনাকে আপনি পায়ে পিষে শেষ করে ফেলেছেন প্রিয়ন্তী। আপনি ক্লাস 8-9-এর বাচ্চা যে এমন করছেন? আরে পাগলও তো নিজের ভালো বোঝে। আপনি তো পাগল না, রাইট? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনার মতো মেয়ের মুখে এসব খুবই বাজে শোনায়। মেয়ে কাকে বলে জানেন? যে কিনা সংসারও করবে পড়াশোনাও করবে। আপনার পড়াশোনার জন্য আমার ক্ষতি হচ্ছে কখনো বলেছি? আমি চেয়েছি সবসময়ের জন্য আপনার পাশে থাকার। এতদিন আপনি ঘুমাননি টেনশনে, আমি কি ঘুমিয়েছি? এত এত সাহায্য করেছি, আর আজ আজ কি বললেন আপনার কথা শুনতে বাধ্য নই? যে মেয়ে তার হাজব্যান্ডের কথা শুনতে বাধ্য নয় সে যাই করুক ওই হাজব্যান্ডের সংসার করতে পারবে না। প্রিয়ন্তী টলমল চোখে তাকালো নিশাতের দিকে, অস্ফুট স্বরে বলল, আপনি এ কথা বলছেন? নিশাত শ্বাস ছেড়ে বলল, এসব শুনে কেঁদে বুক ভাসানোর জন্য বলিনি। আচ্ছা, আমি কি কখনো আপনাকে কোনো কিছু নিয়ে জোর করেছি? যেমন ধরুন কখনো এমনটা বলেছি যে আপনি আমার সংসার করুন, আপনার আদর্শ বৌহা লাগবে আপনাকে, বলেছি কখনো? আমি কিনা এখানে কিছু বললাম না আর আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলেন? আমি তো আপনাকে সংসারী হতে বলিনি, আদর্শ বউ হতে বলিনি। তবে কী কারণে আপনি এসব বললেন? আপনি যেমন আছেন সেরকমই একদম পারফেক্ট। আর কিছু শুনতে চাচ্ছেন? এবার অন্তত নিজের ভালোটা বুঝুন। নিষাদ ফের বলল, কাল সকালে আপনি যদি আমার খারাপ রূপটা দেখতে চান তাহলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। সত্যি বলছি, আপনার মুখ থেকে এসব কথা শুনবো আশা করিনি। মোর মেজাজ খুব খারাপ, আমি চাই না আপনার সাথে খারাপ ব্যবহার করতে, সত্যি চাই না। তবে আপনি যদি সেরকম কিছু করেন তাহলে আগে থেকে সরি বলছি। আমার পক্ষে আপনার সাথে ভালো ব্যবহার করা সম্ভব নয়। আমি জানি না কি আপনার কানে এসব মন্ত্র ঢুকিয়েছে, কার কথার প্রেক্ষিতে আজ এগুলো বললেন বুঝতে পারছি না। কিন্তু আপনি যদি এরকম কোনো কাজ করার কথাও ভাবেন তাহলে নিঃসন্দেহে বলবো ভুল করছেন। আপনি আপনার মতামত জানিয়েছেন, আমি বাধা দেইনি, ইচ্ছে হয়েছে বলেছেন। আমি যেমন শুনেছি আপনারও এখন শুনতে হবে। কাল আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন। কোনো কথা নয়, কাল পরীক্ষা আছে, দিতে যাবেন। প্রিয়ন্তী শুধু শুনেই গেল, তার মাথা কাজ করছে না। মন বলছে নিশাদের কথাগুলো মেনে নিতে, কিন্তু হাসি বেগম, তিনি কি বলবেন আবার কে জানে। নিশাদ আর দাঁড়ালো না, সোজা চলে গেল নিচে। একবারও প্রিয়ন্তীকে নিচে যেতে বলল না। রাত ঘনিয়ে আসছে, অন্ধকারে ছিমছাম হয়ে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। নিজের মনকে বোঝালো কাল পরীক্ষা দেবে সে। রাতে আর ঘরে এলো না প্রিয়ন্তী, সোফায় বসে কাটিয়ে দিল। একবার ভেবেছিল রুমে যাবে, যেহেতু ঠিক করেছে কাল পরীক্ষা দিবে সেহেতু এই সময়টাকে রিভিশন দেওয়া উচিত। কিন্তু রুমে গেলে নিশাদের মুখোমুখি হতে হবে, এজন্য আর যেতে চায়নি। প্রিয়ন্তী তার জীবনে খুব কমই সিদ্ধান্ত নিয়েছেন। আনান রহমান থাকতে এত চিন্তা ছিল না। যেখানে সন্তানেরা মায়ের সংস্পর্শে বড় হয় সেখানে প্রিয়ন্তী মাকে দেখেনি, আর সেভাবে নিজেকে গড়েও তুলতে পারেনি। তাই সব কিছু চিন্তা না করে হাসি বেগমের কথা শুনে উদ্ভট একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রিয়ন্তী অনুতপ্ত হলো, কিন্তু তারও তো কিছু করার ছিল। সে মুহূর্তে যদি নিশাদ পাশে থাকতো তাহলে এত ভোগান্তি পোহাতে হতো না। সকাল সকালই নাজমুন বেগম চলে এসেছেন, কারণ আজ প্রিয়ন্তীর পরীক্ষা তিনি জানেন, আর এজন্য চলে এসেছেন। হাসি বেগম তাজওয়ার খানের সঙ্গে কথা বলছেন আর চা খাচ্ছেন। নাজমুন বেগম নাস্তা বানাচ্ছেন সবার জন্য, সাথে রহিমাও আছে। দুদিন সে ছুটি নিয়েছে। প্রিয়ন্তীকে নাজমুন বেগম পাঠিয়ে দিয়েছেন উপরে, আর বলে দিয়েছেন আজ কোনো কাজ করা লাগবে না, তিনি একাই সব করবেন। নিশাত তার মায়ের কাছে আসলো, রহিমাকে উদ্দেশ্য করে বলল, রহিমা, বাবা তোকে ডাকছে।
অতঃপর রহিমা চলে যাবার পরই নিশাত কালকের ঘটনা বলতে শুরু করেছে তার মাকে। নিশাত কিছুটা আন্দাজ করেছে যে এই কথাগুলো নিশ্চয়ই হাসি বেগম প্রিয়ন্তীকে বলেছে, না হলে কখনোই প্রিয়ন্তী এসব বলবে না। নাজমুন বেগম মোটে অবাক হয়নি, কারণ আজ আসার পরে হাসি বেগম তাকে বলেছে। একদিক দিয়ে শাশুড়িকেও কিছু বলল না, প্রিয়ন্তীকেও না বলল না। তবে হাসি বেগমের থেকে সব শোনার পর নাজমুন জিজ্ঞেস করেছিলেন প্রিয়ন্তীকে সে পরীক্ষা দেবে কিনা। নিশাতের সব কথা শুনে নাজমুন বলল, একজন মাই পারে একটি সন্তানকে দেখে রাখতে, আর যারা মা ছাড়া বড় হয় তারা কিভাবে নিজের জীবনে এত বড় একটি সিদ্ধান্ত নেবে বল। এসব তো দাদি বলেছে প্রিয়ন্তীকে, তাই মেয়েটি এরকম কথা বলতে বাধ্য হয়েছে। কি করবে, ওকে বোঝে বল। কেউ ভালো বলল আর কে খারাপ বলল, যার কথা শুনে ওর কথাই মনে করে ওটাই ভালো। যাই হোক, প্রিয়ন্তী বলে পরীক্ষা দিতে যাবে। শুনলাম অনেক অশান্তি করেছিস কাল রাতে ওর সাথে। নিশাত এবার পুরোপুরি শিওর হলো, বলল, আমি জানতাম দাদি ছাড়া আর কেউ প্রিয়ন্তীকে এসব বলবে না। আর অশান্তি করব না, ও আর মাথাটা কাল জাস্ট খারাপ করে দিয়েছে। হয়েছে হয়েছে, যান গিয়ে রেডি হয়ে পড়ুন, হসপিটাল আছে, আবার প্রিয়ন্তীকে ভার্সিটি পৌঁছে দিতে হবে। নিশাত বিড়বিড় করতে করতে রুমে এলো। প্রিয়ন্তী তৈরি হচ্ছে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। নিশাত আর চোখে তাকালো। কেন জানি মনে হলো হঠাৎ করে প্রিয়ন্তী নিজেকে গুটিয়ে নিল। উপলব্ধি করতে পারলেও নিশাত কিছু বলল না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো, আজ হাসপাতাল যেতে দেরি হয়ে যাবে। নাস্তা শেষ করে প্রিয়ন্তী পরীক্ষার সকল জিনিসপত্র নিয়ে নিচে আসে। তাজওয়ার খান আর নাজমুন বেগমের সাথে দেখা করে। হাসি বেগমের দিকে পা বাড়াতেই তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই প্রিয়ন্তী আর গেল না সেদিকে। নিশাত দেখলো সব, ধীর পায়ে দাদির পাশে গিয়ে দাঁড়ালো। ফিস ফিস করে বলল, কি দরকার ছিল আমার বউকে ভুলভাল মন্ত্র পড়িয়ে দেওয়ার? জানো ভুল মন্ত্রে জাদু কাজে লাগে না। কথাটি বেশ গায়ে লাগলো হাসি বেগমের। নিশাত আর এক মিনিটও দাঁড়ালো না, সোজা চলে আসলো প্রিয়ন্তীকে নিয়ে। পরীক্ষা শেষ করে প্রিয়ন্তী নিশাতকে খুঁজছে। নাজমুন বলেছিল নিশাদে তাকে আবার বাড়ি পৌঁছে দেবে। খানিকটা সময় ভার্সিটির সামনে নিশাদের গাড়ি থামে। প্রিয়ন্তী উঠে বসে। গাড়িতে থাকা অবস্থায় তারা কেউ কোনো কথা বলছে না। প্রিয়ন্তীর খুব পিপাসা লাগে, অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞেস করে, পানি আছে? নীরবতা পালন করেই নিশাদ পানিরটা প্রিয়ন্তীর হাতে দেয়। হুট করে নিশাদের এমন চুপচাপ হয়ে যাওয়াটা প্রিয়ন্তী হজম করতে পারল না। পাশে থাকা পুরুষটির দিকে আর চোখে তাকায়। হঠাৎ মন খারাপ হয়ে গেল তার। সে তো পরীক্ষা দিয়েছে, তাহলে এত রাগ কিসের ভেবে পায় না। রাগ তো আমার করার কথা। তবু নিশাদ কিছুই বলল না। ফের প্রিয়ন্তী বলল, কথা বলুন নিশাদ। এই প্রথম প্রিয়ন্তীর মুখ থেকে নিজের নাম শুনে ভরকে গেল সে। পাশ ফিরে তাকাতেই দেখলো মেয়েটির চোখে পানি টলমল করছে। এই মুহূর্তেই যেন পানি নামবে চোখ থেকে। আচমকা গাড়ি ব্রেক করে, দ্রুত টেনে আনে প্রিয়ন্তীকে নিজের কাছে। মেয়েটির মাথা চেপে ধরে তার বক্ষস্থলে স্থলে থমথমে গলায় বলে, সব কিছুর জন্য সরি প্রিয়ন্তী। কাল রাতে এতগুলো কথা শোনানোর পর দু চোখের পাতায় এক করতে পারিনি, ঘুম হয়নি, কষ্ট হচ্ছে ভীষণ। এখন আর কেঁদে আমার কষ্ট বাড়াবেন না প্লিজ। প্রিয়ন্তী হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। গভীর টান অনুভব করলো মানুষটার প্রতি। অবশেষে অভিমানের পালা শেষ হলো। তবে মিহি কণ্ঠে বলল, রাতে ঘুমাননি কেন? শুধুমাত্র আমাকে কথা শুনে অনুতপ্ত হয়েছিলেন, নাকি অন্য কোনো কারণ ছিল? নিশাদ অধর কামড়ে হাসলো। প্রিয়ন্তীকে একটু রাগানোর জন্য বলল, মোটেও নয়। হসপিটালে একজন মহিলা ডক্টর কল দিয়েছিল, তার সাথে কথা বলতে বলতে রাতটা কাটিয়ে দিয়েছি।